এম জাকির হোসেন খান, আপনি আছেন আমাদের সাথে। শুভ সকাল আপনাকে। জি ধন্যবাদ, আপনাকে স্বাগতম জানাচ্ছি। শুভ সকাল। আসসালামু আলাইকুম। প্রথমে হচ্ছে লঘুচাপ, তারপরে নিম্নচাপ, তারপরে ঘূর্ণিঝড়, এমন একটা ক্রোনোলজি আমরা শুনতে পাচ্ছি। লঘুচাপ বেশ দূরেই রয়েছে, windy.com আমি যা দেখলাম এখনো বেশ দূরেই রয়েছে, কিন্তু আঘাত হানার আর সময়কাল দেওয়া হচ্ছে শনিবার আর থেকে রবিবারের মাঝখানে। আর আজকে সকালের আবহাওয়া যদি আমরা হিসাব করি, অত্যধিক গরম, গতকালকে চেয়ে আজকেও গরমের পরিমাণ বেশ বেশি। সব কিছু মিলিয়ে এই গরম, লঘুচাপ, নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়, আপনার মন্তব্য? ধন্যবাদ। সাধারণত আমরা বর্ষাকালটা আগে যদি গত 40-50 বছর দেখে থাকি, সাধারণত জুন মাসটা আমাদের বর্ষাকাল সময় বলে থাকি আমরা। আর মে মাসটা সাধারণত যে ঘূর্ণিঝড় গুলো যদি আপনি দেখেন বাংলাদেশে আঘাত করেছে অতীতের ইতিহাস, মে মাসে বেশ কয়েকটা ঘূর্ণিঝড় আঘাত করেছে, এপ্রিল থেকে শুরু করে মে মাসের দিকে। তো সেই অনুপাতে বে অফ বেঙ্গল হিসেবে আমাদের বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হিসেবে আমাদের ঘূর্ণিঝড়ের সম্মুখীন হওয়ার সম্ভাবনা এটা একেবারেই বাস্তবতা। কিন্তু বা যেটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো যে এখন অনিশ্চয়তা বেড়েছে। কখন ঘূর্ণিঝড়, এটা এমনও হতে পারে সেপ্টেম্বর অক্টোবর মাসেও আপনার এই ধরনের ঘূর্ণিঝড় আমাদের আঘাত করতে পারে। সেটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কারণ আপনি জানেন বা যারা দর্শকরা দেখছেন সবাই জানেন বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অনিশ্চয়তা ক্রমে বাড়ছে। তো এইটা এই বৃষ্টিপাতটা শুরু হবে, এই জুন মাসটা বৃষ্টিপাতের মাস আমরা বলে মনে করি। মূলত বর্ষাকালের যে মেইন কনসেন্ট্রেটেড অংশটা সেটা জুন মাস থেকে শুরু হওয়ার কথা। আবার তাপমাত্রাও থাকবে, এবং তাপমাত্রা কিন্তু এখন পর্যন্ত খুব যে বেশি কমছে তাও না, কিন্তু 40 ডিগ্রির নিচে কাছাকাছি মোটামুটি অবস্থান করছে। মানে হলো যে কোনো সময় আবার মাথাচাড়া দিয়ে উঠবে, সেটা বোঝা যাচ্ছে। এবং সেটা এবার যেটা হবে যে এটা দেখা যাচ্ছে যে ট্রেন্ডটা, সেটা অগাস্ট সেপ্টেম্বর পর্যন্ত আপনার তাপমাত্রাটা এতটা না থাকলেও থাকবে, সেটা 40-এর ধারে কাছে, 35 থেকে 40-এর ধারে কাছে অবস্থান করবে। সেটা যা বোঝা যাচ্ছে সারা বিশ্বব্যাপী আপনার যে তাপমাত্রার পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি। এবং সেটা সব দেশে, এটা মনে হচ্ছে পুরো আসিয়ান মুক্ত দেশ থেকে শুরু করে পুরো এশিয়ার বিভিন্ন জায়গায়, বিশেষ করে শস্য উৎপাদনের জায়গাগুলোতে তাপমাত্রার হারটা বেশি, যেটা আমাদের জন্য আশঙ্কার বিষয়ে দাঁড়িয়েছে। এবং ইতিমধ্যে বৈশ্বিকভাবে যে ফোরকাস্ট দেওয়া হয়েছে, এবার খাদ্যশস্য উৎপাদনে একটা বড় ধরনের চ্যালেঞ্জ পড়বে। তো আমরা যদি একই সাথে বাংলাদেশের যে লঘুচাপটির কথা আপনি উল্লেখ করলেন সেটা যদি দেখি, লঘুচাপটি হ্যাঁ ইতিমধ্যে ইউরোপিয়ান মডেল বা আপনার যে আমেরিকার মডেল অনুযায়ী যে বাংলাদেশের আবহাওয়াবিদরা এবং আবহাওয়া.com এর পক্ষ থেকে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে, তো খুবই সম্ভাবনা আছে যে ঘূর্ণিঝড় রিমেল নামে পরিণত হওয়া। এবং সেটা 25 তারিখ রাতে থেকে শুরু করে 26 তারিখ সকালে বা দুপুরের ভিতরে সুন্দরবনের সাইড থেকে শুরু করে আপনার বরিশালের অংশটাতে মূলত, বা যদি এটা আরো একটু এক্সপান্ড করে সেটা হয়তো ভারতের একটা অংশ, পশ্চিমবাংলার সুন্দরবন সাইডটাতে অ্যাটাক করতে পারে। তো এইটার বাট যে গতিতে বাড়ছে এখন পর্যন্ত ক্লিয়ার বলা যাবে না যে এটার চূড়ান্ত ফর্মটা কি হবে। বাট সাধারণত এই সময় যদি এই ধরনের ঘূর্ণিঝড়টা সৃষ্টি হয় তাহলে সেটা আপনার কমপক্ষে 100 থেকে 120-130 কিলোমিটার বেগে আপনার অ্যাটাক করতে পারে বলে, মানে বাতাসে গতিবেগ থাকতে পারে। এবং এটা খুবই এখন পর্যন্ত যেটা মানে বলা হয় যে এই ধরনের ঘূর্ণিঝড়গুলোর যেটা প্রভাবটা যদি মানে সুন্দরবন কেন্দ্রিক হয় এবং সেটা যদি পূর্ণিমার সময় হয় তাহলে আমাদের জন্য ঝুঁকিটা বেশি আছে। আর যদি ভাটার সময় হয় তাহলে একটু ঝুঁকিটা, সরি অমাবস্যার সময় হলে আপনার সেটা জোয়ার এবং ভাটার সাথে একটা সম্পর্কিত আছে। জোয়ার এবং ভাটার সাথে সম্পর্ক রয়েছে। আমরা দেখছি যে এটার যদি ঘূর্ণিঝড়ের রূপ, লঘুচাপটি যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে সেটির নাম হবে রেমাল, যার আরবি অর্থ হচ্ছে বালি। এটি ওমানের দেওয়া একটা নাম। রেমাল, এই রেমালের অবস্থান এখন অনেক দূরে এবং রেমাল এখনো তৈরি হয়নি। এখন বলা হচ্ছে যে একটি লঘুচাপ তৈরি হয়েছে। এই লঘুচাপটির কি আসলে, এর প্রতিক্রিয়া কি, বা লঘুচাপ তৈরি কখন বলা হয়? বাতাস লঘুচাপটা হলো যে আপনি জানেন জলীয় বাষ্প, এই পুরো প্রক্রিয়াটাই হলো পানির ভিতরে জলীয় বাষ্পের সাথে প্রক্রিয়া, বাতাস এবং জলীয় বাষ্পের যে আপনার একটা চক্র, মানে এটা কি বলে জায়গায় ফর্ম করে যে আস্তে করে বেশি নিম্নচাপ সৃষ্টি হওয়ার আগে আস্তে আস্তে
সেখানে বাতাসের চাপটা কমতে থাকে, লঘুচাপ মানে বাতাসের চাপ কমতে থাকে। তো বাতাসের চাপ যখন কমতে থাকে সেই জায়গায় সমুদ্রের ভিতরে ঘূর্ণিপাকটা আস্তে আস্তে মানে আপনার শুরু হইতে থাকে, একটা সাধারণ ফর্মের চেয়ে একটা সাইক্লিকের ফর্মটা মানে এক্সপান্ড করতে থাকে, এবং এটা আবার তখন একটা ইয়ার মতো আপনার কি বলে চক্রাকারে, যতই আপনার বাতাসের ওই সমুদ্রের ঘূর্ণিপাকটা ততই বাড়তে থাকে, তত বাতাসের সাথে পাল্লা দিয়ে বাতাস যত বাড়তে থাকে পাল্লা দিয়ে বাড়তে থাকে, একটা পর্যায়ে যেটা লেভেল বলা হয় যে লাইক যেটা 60 থেকে 70 কিলোমিটার বেগে বা 30 থেকে 40 50 কিলোমিটার বেগে বাতাসটা প্রবাহিত হচ্ছে একটা জায়গাতে, তখন এটা ঘূর্ণিঝড় আস্তে আস্তে ফর্ম করে। এবং যখন ঘূর্ণিঝড় ফর্ম করে যায়, ওটার একটা নির্দিষ্ট মাত্রা থাকে, তার আপনার পানির যে ঘুরন্ত যে চক্রটা সে বা পানির যে স্রোতটা সেটার আপনার একসাথে বলয় বাড়াতে থাকবে। যখন বলয়টা বাড়াতে থাকে তখন সেটাকে ঘূর্ণিঝড়ে আপনার একটা চূড়ান্ত ফর্মে আঘাত করে, এবং সেটা আবহাওয়াবিদরা এই ব্যাপারে তাদের আরো বিশেষ যেটা ব্যাখ্যা আছে তারা দিতে পারবেন। তো বাট যেটা হলো যে আমাদের এখন মনে রাখতে হবে যে আমাদের এখন এই মুহূর্তে আমাদের যে উপকূলের যে প্রস্তুতির বিষয়টা আছে, সেটা কিন্তু সময় আজকে হলো 23 তারিখ, সুতরাং আর 2-3 দিনের বিষয় আছে। মানে যদি 25 তারিখ, ইনফ্যাক্ট বৃষ্টি 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে, বা 24 তারিখ রাতে থেকে শুরু হয়ে যাবে। বা কেউ কেউ বলতেছে আবহাওয়াবিদরা যে যদি আজকের ভিতরে ঘূর্ণিঝড়টা চূড়ান্ত ফর্ম করে, তাহলে আজকে রাত থেকে এই অঞ্চলে বৃষ্টি শুরু হবে। তো সুতরাং আমাদের 3 থেকে 4 দিন একটানা বৃষ্টি আমাদের ফসল, উপকূলের যারা মৎস্য চাষী আছে বা যারা বিশেষ করে ফিশারিজ যারা ইয়া করে আপনার হ্যাচারি আছে, বা আমাদের অন্যান্য যারা সমুদ্রগাতে যারা ইয়া আছে, আমাদের যারা ফিশারম্যানরা আছে, তাদেরকে কিন্তু খুব দ্রুত আজকে যদি ফর্ম করে আজকে ভিতরে চলে আসা উচিত। এটা মোটামুটি নিশ্চিত বলা যাচ্ছে যে এটা একটা ফর্ম করবে, মোটামুটি নিশ্চিত মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিত। যেটা এবং আপনি জি বলছিলেন যে জি সময়ও খুব হাতে বেশি নেই, অর্থাৎ মাঝসাগরে যারা রয়েছেন অথবা যারা উপকূল এলাকায় রয়েছেন সকলের জন্যই একটি সতর্ক বার্তা এখন থেকেই দিতে হবে। এম জাকির হোসেন খান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক আছেন একাত্তর সকালে একটা বিরতি নিয়ে ফিরতে চাই, থাকবেন সাথে।